শেষ রাত থেকে টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে একটানা। জানালার ভারী পর্দাটা টেনে দিয়ে টেবিল ল্যাম্প জেলে বিকাশ মিত্র একটা বই নিয়ে টেবিলের ধারে বসেছিলেন। সামনে ধূমায়মান চায়ের কাপ, হাতে পাইপ। মাঝে মাঝে মুখ তুলে পর্দার ফাঁক দিয়ে বাইরের দুর্যোগের চেহারাটা দেখবার চেষ্টা করছিলেন। হঠাৎ দরজায় খুটখুট শব্দ। বিকাশ মিত্র ফিরে চাইলেন। কে? সন্তর্পণে দরজা ঠেলে প্রৌরভৃত্ত রায়চরণ ঘরে ঢুকল। বাবু, একটি মেয়ে ছেলে আপনার সঙ্গে দেখা করতে চান। বিকাশ মিত্র ভ্রু কুঞ্চিত করলেন। তার কাছে লোক আসার একটি অর্থই হয়, ঘোরতর বিপদে পড়েছে, সাহায্যের প্রয়োজন। তা না হলে গল্প গুজব করতে কে আসবে শহরের বিখ্যাত শখের গোয়েন্দা বিকাশ মিত্রর কাছে? আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কালো গোলাপ। হরিনারায়ণ চট্টোপাধ্যায়, জন্ম 1918 সালের 23শে মার্চ কলকাতার ভবানীপুরে। জন্মের কয়েক বছর পর তিনি বর্মায় চলে আসেন। সেই সময় থেকে তিনি বর্মায় তার শিক্ষা ও কর্মজীবনের সূচনা করেন। রেঙ্গুন বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করার পর তিনি রেঙ্গুন কোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ 25 বছর বর্মায় কাটিয়েছেন। 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তাকে বর্মা থেকে কলকাতায় তার পৈতৃক নিবাসে ফিরে আসতে হয়। প্রথম উপন্যাস ইরাবতী 1948 সালে দেশে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। শিশুদের জন্য লেখা বইগুলোর মধ্যে একটি হল পাথরের চোখ। তার গল্প থেকে অনেক সিনেমা হয়েছে। অবিসারিক, অশান্ত ঘূর্ণি, জিটি রোড এবং মুঠি ভরা চাউল সিনেমাগুলি বাংলা ভাষায় নির্মিত হয়েছিল। ছোট গল্প, রহস্য গল্প, ভূতের গল্প, কমিক্স এবং উপন্যাসে তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। তার কাজের স্বীকৃতি স্বরূপ তিনি 1972 সালে মতিলাল পুরস্কার এবং 1986 সালে তারাশঙ্কর পুরস্কার পেয়েছিলেন। আমাদের আজকের গল্প কালো গোলাপ হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কলমে 10টি রহস্য গল্পের সংকলন বইটি থেকে নেওয়া হয়েছে। গল্পের সূত্রধর অসিত নস্কর, বিকাশ মিত্রর চরিত্রে অনিরুদ্ধ শিকারী, মিনতি দেবী তমা ডাকুয়া, চাকরের ভূমিকায় সৌরভ নস্কর এবং ইন্সপেক্টর নাগ আমি অঙ্কনশ্রী হালদার। গল্পের পাবলিসিটি ডিজাইনিং এবং সাউন্ড ডিজাইনিং টিম গপ্পলেন। শুরু হচ্ছে আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা কালো গোলাপ। শেষ রাত থেকে টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে একটানা। জানালার ভারী পর্দাটা টেনে দিয়ে টেবিল ল্যাম্প জেলে বিকাশ মিত্র একটা বই নিয়ে টেবিলের ধারে বসেছিলেন। সামনে ধূমায়মান চায়ের কাপ, হাতে পাইপ। মাঝে মাঝে মুখ তুলে পর্দার ফাঁক দিয়ে বাইরের দুর্যোগের চেহারাটা দেখবার চেষ্টা করছিলেন। হঠাৎ দরজায় খুটখুট শব্দ। বিকাশ মিত্র ফিরে চাইলেন। কে? সন্তর্পণে দরজা ঠেলে প্রৌরভৃত্ত রায়চরণ ঘরে ঢুকল। বাবু, একটি মেয়ে ছেলে আপনার সঙ্গে দেখা করতে চান। বিকাশ মিত্র ভ্রু কুঞ্চিত করলেন। তার কাছে লোক আসার একটি অর্থই হয়, ঘোরতর বিপদে পড়েছে, সাহায্যের প্রয়োজন। তা না হলে গল্প গুজব করতে কে আসবে শহরের বিখ্যাত শখের গোয়েন্দা বিকাশ মিত্রর কাছে? আগে বাবু, এক্ষুনি ওপরে নিয়ে আসছে। আদেশ দিয়ে বিকাশ মিত্র বইটা সরিয়ে চেয়ার ঘুরিয়ে বসলেন। একটি সুশ্রী তরুণী ঘরের মধ্যে ঢুকল। পরনে শাড়ি জামা বেশ ভিজে গিয়েছে, মাথার চুলেও ফোঁটা ফোঁটা জল। পাইপে টান দিয়ে বিকাশ মিত্র গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? প্রশ্নের সঙ্গে সঙ্গে তরুণী আঁচল মুখে দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। তারপর একটু সামলে নিয়ে বলল, আমার সর্বনাশ হয়ে গেছে। দুটি চোখ কুঁচকে তরুণীর আপাদ মস্তক দেখতে লাগলেন। সেই তীক্ষ্ণ দৃষ্টির সামনে মেয়েটি যেন আরো সংকুচিত হয়ে পড়ল। তরুণী খুব মৃদু গলায় বলল, আমার বাবা আজ ভোরে
মারা গেছেন। মেয়েটি একটু বিব্রত হয়ে পড়ল, আস্তে আস্তে বলল, মারা গেছেন মানে সম্ভবত কেউ মেরে ফেলেছে তাকে। বিকাশ মিত্র আর চোখে একবারে দেয়ালে টাঙানো ঘড়ির দিকে দেখল। প্রায় 9টা বাজে। তারপরে চেয়ারে হেলান দিয়ে দুটো চোখ বন্ধ করে বললেন, সমস্ত ব্যাপারটা খুলে বলুন। মেয়েটি অল্প কেশে গলাটা একটু ঠিক করে নিল, তারপর খুব আস্তে আস্তে বলতে শুরু করলো। রোজকার মতন আজকে ভোরেও বাবাকে ডাকতে গিয়েছিলাম। ঘরের পর্দাটা সরিয়ে দেখলাম বাবা টেবিলের উপর মাথা দিয়ে বসে আছেন। সামনে একটা বই খোলা। বই পড়া বাবার একটা বহু পুরানো নেশা, বাতিকও বলতে পারেন। প্রায়ই ভোরবেলাতে উঠে বাবা পড়াশোনা করতেন। মা মারা যাবার পর থেকে এই অভ্যাসটা আরও যেন বেড়ে উঠেছিল। কাছে গিয়েই ডাকলাম, কোনো সাড়া নেই। ভাবলাম ঘুমিয়ে পড়েছে। আরও কাছে গিয়েই অল্প ধাক্কা দিতে কথাটা শেষ হবার আগেই মেয়েটি কেঁদে উঠল। সমস্ত ঘটনা ছবির মতন ভেসে উঠল মেয়েটির সামনে। খুব শান্ত গলায় বিকাশ মিত্র জিজ্ঞাসা করলেন। মাফ করবেন। কান্না ভেজা গলায় মেয়েটি বলল, মিনতি, মিনতি রায়। চেয়ারের হাতলে পাইপটা ঠুকে ছাইগুলো ফেলতে ফেলতে বিকাশ মিত্র সান্ত্বনার সুরে বললেন, কেঁদে আর কী লাভ বলুন মিনতি দেবী? কাঁদলে কি আর মরা মানুষ ফিরে আসে? তার চেয়ে সব কিছু খুলে বলুন। মিনতি আঁচল দিয়ে চোখ দুটো মুছে নিয়ে ধরা গলায় বলতে আরম্ভ করল। একটু ধাক্কা দিতে বাবা হেলে পড়লেন। শরীরটা বরফের মতো ঠান্ডা। নাকের দুটো পাশ লাল হয়ে ফুলে উঠেছে। সামনে একটা কাগজ, কাগজের উপরে পেন্সিল দিয়ে শুধু একটি অক্ষরে লেখা, চ। বিকাশ মিত্র বাধা দিলেন। মাফ করবেন, হাতের লেখাটা কার? মিনতি বলল, বাবারই হাতের লেখা। একটু দূরে টেবিলের উপর একটা কালো রঙের গোলাপ ফুল। আমাদের বাগানে ও ফুলের গাছ নেই। এই ফুলটা কোথা থেকে এলো বুঝতে পারছি না। তখনই আমাদের বাড়ির ডাক্তার সেনকে ফোন করে দিলাম। তিনি এসে পরীক্ষা করে বললেন, ঘন্টা দুয়েক আগে সব শেষ হয়ে গেছে। কিসে মৃত্যু হয়েছে সে কথাটা তিনি পোস্টমর্টম না হলে বলতে পারবেন না। তারপরে আপনার কথা মনে হলো। মনীষাদির জড়োয়ার নেকলেসটা আপনিই উদ্ধার করেছিলেন। একবার ভাবলাম আপনাকে ফোন করি, তারপর একেবারে সোজা চলেই এলাম আপনার কাছে। বিকাশ মিত্র কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, পুলিশে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, ডাক্তার সেনই থানায় ফোন করে দিয়েছেন। মিনতি খুব আস্তে বলল, পুলিশ এসেছে? না, আসেনি। অন্তত আমি বেরোবার আগ পর্যন্ত তো নয়। বিকাশ মিত্র দাঁড়িয়ে উঠলেন, হাত বাড়িয়ে কোটটা টেনে নিতে নিতে বললেন, শুনুন ম্যাডাম, পুলিশ আসবার আগেই আমাদের ওখানে গিয়ে পৌঁছাতে হবে, নয়তো ওদের খানা তল্লাশির পর আমাদের আর দেখবার জন্য কিচ্ছু থাকবে না। বাড়িতে পা দিতেই মিনতি চমকে উঠল। সামনে পুলিশের ভিড়, ভীষণ গোলমাল। পাড়া প্রতিবেশীও অনেকে এসে জুটেছে। একটু এগিয়ে গিয়েই মিনতি অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। বহুদিনের পুরনো চাকর চন্দ্রনাথকে পিচমোড়া করে বাঁধা হয়েছে। মিনতিকে দেখেই চন্দ্রনাথ হাউ মাউ করে কেঁদে উঠল। দেখুন না দিদিমণি, দেখুন না আমার অবস্থা। আমি নাকি আমি এতদিন এই বাড়িতে আমি করে নেব। আমি করে কথা শেষ হবার আগেই চোখের জলে বুড়োর দুটো গাল ভেসে গেল। সে আর একবার কথা বলার চেষ্টা করতেই ইন্সপেক্টর সাহেব ধমক দিয়ে উঠলেন, চুপ রও খুনে কোথাকার। তোমার হয়েছে কি এখনো? ফাঁসি কাটে যে ঝুলতে হবে সে খেয়াল আছে? এবার বিকাশ মিত্র এগিয়ে এলেন। কি ব্যাপার মিস্টার নাগ, আসামিকে পাকড়াও করেছেন নাকি? বিকাশ মিত্রকে দেখে মিস্টার নাগ সসম্ভ্রমে দাঁড়িয়ে উঠলেন, তারপর বললেন, হ্যাঁ স্যার,
আর একটু দেরি হলেই ঝানু পুরো কেটে পড়তো। খুব সময় এসে পড়েছি। প্রমাণ পেয়েছেন এর বিরুদ্ধে? প্রমাণ? রায়বাহাদুর তো নিজেই এর নাম লিখে গেছেন। এই দেখুন কাগজটা, এই দেখুন। সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর নাগ একটা কাগজ বিকাশ মিত্রর সামনে ধরলেন। বিকাশ মিত্র কাগজটার উপর আলগোছে একবার চোখ বুলিয়ে নিয়ে বললেন, চলুন ঘরের মধ্যেটা একবার দেখে আসি। ছোট্ট ঘর, একপাশে একটি টেবিল, খান দুয়েক চেয়ার, একটি নাতি দীর্ঘ খাট, ঘরে জানালা দুটি, একটি দরজা, সেটি ভিতরের দিকে। সেই দরজা দিয়ে বাইরে যাবার কোনো উপায় নেই, কেবল পাশে মিনতির ঘরে যাওয়া চলে। মিনতির ঘরটিও ছোট, আসবাবপত্র বেশি নেই। বিকাশ মিত্র ঘরের মাঝখানে একটা চেয়ারে বসে বললেন, কিন্তু একটা কথা মিস্টার নাগ, আপনার আসামি রায়বাহাদুরের ঘরে ঢুকলো কি করে? ইন্সপেক্টর নাগের মুখে বিদ্রুপের হাসি ফুটে উঠল। ভাবটা যেন শখের গোয়েন্দা আর সরকারি পুলিশে আকাশ পাতাল প্রভেদ। মুখে বললেন, ঘরের মধ্যে ঢুকেছে? এ কথা আপনাকে কে বললে? মানে? ঢোকেনি, আগে থেকে ঢুকে বসেছিল। কাল সন্ধ্যা থেকে কিংবা রাত থেকে খাটের তলায় লুকিয়েছিল। ও, তাহলে বেরোলো কোথা দিয়ে? মিনতি দেবী যখন ঘরে ঢুকলেন তখন ঘরে কোনো লোক ছিল না, আর মিনতি দেবীর ঘরের দরজাও ভিতর থেকেই বন্ধ ছিল, তাই না? মিনতি ঘাড় নাড়ল। আর তাছাড়া এত নিচু খাটের তলায় লোক ঢুকবেই বা কি করে? আধুনিক ডিজাইনের খাটে এ এক মস্ত সুবিধা। ইন্সপেক্টর নাগের মুখটা একটু যেন বোকা বোকা দেখালো। তারপরই তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, যে ওসব ভেবে আর লাভ কি? বদমাইশের অসাধ্য কাজে দুনিয়ার কিছু আছে নাকি? সবচেয়ে বড় কথা হচ্ছে রায়বাহাদুর নিজে হাতে চ অক্ষরে লিখে গেছেন। চ মানেই চন্দ্রনাথ। এ তো একটা শিশুও বুঝতে পারে। পুরনো চাকরগুলো তো শয়তান। আমার 20 বছরের পুলিশের চাকরিতে এই ধরনের কেসে কত ঘাঁটলাম। বিকাশ মিত্র কোনো উত্তর দিলেন না। ইতিমধ্যেই তিনি তন্ন তন্ন করে ঘরটা পরীক্ষা করতে শুরু করেছেন। ঘরের মেঝের ওপর চোখ বোলাতে বোলাতে তিনি থমকে দাঁড়িয়ে পড়ে নিচু হয়ে সবুজ রঙের রেশমি সুতোর টুকরো কুড়িয়ে নিয়ে পকেটে রাখলেন। টেবিলের ওপর থেকে কালো গোলাপটা রুমালে জড়িয়ে তিনি আগেই তুলে নিয়েছিলেন। চৌকাঠ পার হয়ে মিনতির সামনে দাঁড়িয়ে বললেন, একবার হাসপাতালের দিকে যাচ্ছি, মর্গেও যাব, আর পোস্টমর্টেমের রিপোর্টটাও জোগাড় করতে হবে। নমস্কার। তারপর সিঁড়ি দিয়ে নামতে নামতে ইন্সপেক্টর নাগের দিকে ফিরে বললেন, চলি মিস্টার নাগ। ও একটা কথা, চয়ের জন্য যদি চন্দ্রনাথকে গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে তো আপনাদের বড় কর্তা চণ্ডীবাবুকেও হাত করা লাগানো উচিত, কি বলেন? আচ্ছা চলি চলি, হ্যাঁ চলি। মাসখানেক পরের কথা। দুটি চেয়ারে মুখোমুখি বসে বিকাশ মিত্র আর মিনতি রায়। হঠাৎ একটু দাঁড়িয়ে বিকাশ মিত্র বললেন, আপনি বোধহয় একটু আশ্চর্যই হয়ে গেছেন মিনতি দেবী। এত শীঘ্রই যে কেসটা কিনারা হবে আমিও ভাবিনি। মিনতি বলল, কেসটার সম্বন্ধে জানবার জন্য আমি আমি খুবই উদ্গ্রীব হয়ে রয়েছি মিস্টার মিত্র। বিকাশ মিত্র চেয়ারে বসে পাইপে বার দুয়েক টান দিয়ে বললেন, শুনুন তাহলে, আপনার ঘরটা দেখেই বুঝতে পারলাম যে বাইরে থেকে কেউ ভিতরে আসেনি। এলে অন্তত আপনি জানতে পারতেন। দরজা ভিতর থেকে বন্ধ থাকায় কেউ যে ঘরে ঢুকে আবার বেরিয়ে গেছে এও সম্ভব নয়। পোস্টমর্টেম রিপোর্টে দেখলাম যে তীব্র বিষে আপনার বাবার মৃত্যু হয়েছে। কালো গোলাপটি পরীক্ষা করে জানলাম যে গোলাপে বিষ মাখানো ছিল। সে বিষ যে কত তীব্র তা আপনি ধারণাও করতে পারবেন না। শুধু শুকলেই 2 সেকেন্ডের মধ্যে যে কোনো জোয়ান লোকের মৃত্যু হতে পারে। এ পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু এই বিষ মাখানো গোলাপ এলো কোথা থেকে? আপনার বাবা কাগজে চ লিখেছেন বলেই বাড়ির পুরনো চাকর চন্দ্রনাথকে গ্রেপ্তার করা হবে, এ ধারণাটা এত মামুলি যে এতে আমি মোটেই আমল দিইনি। শুধু শুধু একটা মানুষ আরেকটি মানুষকে মৃত্যু ঘটায় না, তার একটি কারণ থাকে। খোঁজ করে জানলাম আপনার বাবার কোনো শত্রু ছিল না। ব্যাপারটা একটু ঘোরালো বলেই মনে হলো। আপনি প্রথম যেদিন আমার কাছে এলেন সেদিন লক্ষ্য করলাম আপনার 2 হাতে 5টি আংটি, আর প্রত্যেকটি আংটি খুব দামি পাথর বসানো।
আজকালকার কম অলংকারের যুগে এটা অস্বাভাবিক বলেই মনে হয়েছিল। আপনার বাবার আঙুলেও রিপোর্টে দেখলাম অনেকগুলো দামি পাথর বসানো আংটি ছিল। আপনার ঘরের আলমারির মধ্যে কাঠের একটি হরিণের চোখেও দেখলাম মূল্যবান পাথর। দামি পাথরের যেন ছড়াছড়ি বলেই মনে হলো। খোঁজ নিয়ে জানতে পারলাম আপনার বাবার দামি পাথর কেনার খুব বাতিক ছিল। এজন্য উনি একবার বর্মা দেশেও পাড়ি দিয়েছিলেন। যে আপনার বাবাকে মেরেছে সে একটিও দামি পাথর সরায়নি। কাজেই বোঝা যাচ্ছে পাথর চুরি করা তার উদ্দেশ্য ছিল না, কিংবা পাথর সরাবার সুযোগ সে পায়নি। মানুষকে হত্যা করার সাধারণত দুটি উদ্দেশ্য থাকে, একটি লোভ আর একটি প্রতিহিংসা। আপনাদের বুড়ো চাকর চন্দ্রনাথের সঙ্গে আলাপ করে জানলাম যে মাংপু বলে একটি বর্মী মাঝে মাঝে আপনার বাবার কাছে আসতো। আপনার বাবা মারা যাবার কয়েকদিন আগে আপনাদের বাড়ির পিছন দিকে খালি জমিতে মাংপুর থাকার জন্য একটি চালা ঘরও তৈরি করে দিয়েছিলেন। আপনারা জানতেন যে মাংপু আপনার বাবার বাতের জন্য বাঘের চর্বি নিয়ে আসতো, কিন্তু আসলে ব্যাপার তা নয়। কি কি তাহলে আসল ব্যাপার? উদ্বিগ্ন গলায় মিনতি জিজ্ঞাসা করল। পাইপটা নিভে গিয়েছিল। বিকাশ মিত্র দেশলাই জ্বালিয়ে সেটা ধরিয়ে নিলেন, তারপর বললেন, আসল ব্যাপার, মাংপু দামি পাথরের ব্যবসা করত। মাংপুর সঙ্গে ভাব জমাতে বেশি দেরি হলো না। সে তো আপনিও দেখেছেন, কতদিন ওর চালাঘরের দাওয়ায় বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি। বেশ কয়েকবার তারির বদলে মাংপুর মনের অনেক গোপন কথাও জানতে পেরেছি। সে খুব ভালো সাপের খেলা দেখাতে পারত। তার চালাঘরের কোণে বেতের ঝাঁপি চাপা অনেক রকমের সাপ ছিল। আপনার বাবার সঙ্গে মাংপুর আলাপ হয়েছিল বর্মা দেশের মেমিও শহরে। পাহাড় থেকে মাংপু অনেকগুলো পাথর সংগ্রহ করেছিল। তখন সে সেগুলোর দাম সম্বন্ধে কিছুই জানতো না। আপনার বাবা মাংপুকে বুঝিয়েছিলেন ওসব ঝুটো পাথর, নামমাত্র দামে তার কাছ থেকে ওগুলো কিনে নিয়েছিলেন। কিছুদিনের মধ্যেই মাংপু আসল ব্যাপারটা জানতে পেরেছিল। কতগুলো পাথর তার নিজের কাছেই ছিল, সেগুলো সে এক জহুরির কাছে নিয়ে যেতেই ঠিক দাম জানতে পারে। বর্মীরা ভীষণ প্রতিহিংসা পরায়ণ হয়। আপনার বাবার ঠিকানা তার কাছে ছিল, আপনার বাবাই দিয়েছিলেন। যদি ভালো পাথর আরও জোগাড় করতে পারে তাহলে যাতে তাকে পাঠিয়ে দিতে পারে। সুদূর বর্মা থেকে মাংপু বাংলাদেশে এসেছিল। আপনার বাবার সঙ্গে দেখা করে আগের পাথরগুলোর ন্যায্য দাম চেয়েছিল। আপনার বাবা বোধহয় তাকে মিষ্টি কথায় ভোলাতে চেয়েছিলেন, তাকে ঠান্ডা করার জন্য নিজের জমিতে চালা ঘরও তুলে দিয়েছিলেন। কিন্তু বর্মী জাতকে তিনি ঠিক বুঝতে পারেননি। প্রতিহিংসা নেবার জন্য এরা বছরের পর বছর অপেক্ষা করে। একদিন মাংপু সুযোগ পেল এবং সহজেই কাজ শেষ করল। কিন্তু বন্ধ ঘরে সে ঢুকলো কেমন করে? বিকাশ মিত্র মুচকি হাসলেন। না, ঘরে সে ঢোকেনি, কোনো মানুষই ঢোকেনি সে ঘরে। তবে আপনার বাবা কোনো মানুষের হাতে মারা যাননি। সে কি? এই কালো গোলাপ মেমিওর পাহাড় অঞ্চলে ফোটে এবং বহুদিন অবিকৃত অবস্থায় থাকে। মাংপুকে সন্দেহ করার এও আমার একটি কারণ। মাংপু এটা বেশ জানতো। একবার কালো গোলাপটি ঘরের মধ্যে ফেলতে পারলে কৌতূহলবশত আপনার বাবার পক্ষে ফুলটি তুলে নিয়ে শুকতে যাওয়া খুব স্বাভাবিক। কিন্তু আপনার বাবা সাপটাকে দেখতে পেয়েছিলেন, সম্ভবত ফুলটা শুকবার প্রায় সঙ্গে সঙ্গে। সেই জন্য হাতের কাগজ পেয়ে শেষ মুহূর্তে লিখতে যাচ্ছিলেন, কিন্তু তীব্র বিষের প্রকোপে একটি অক্ষর লিখেই মৃত্যুর মুখে ঢলে পড়েছিলেন। মিনতি অস্ফুট কণ্ঠে বলল, বাবা শুধু লিখেছিলেন চ। হ্যাঁ, সাপটার নামই লিখতে যাচ্ছিলেন, চন্দ্রবোরা সাপ। মাংপু নিজের সম্বন্ধে এত নিশ্চিত ছিল যে সে কোথাও পালিয়ে যাবার চেষ্টা পর্যন্ত করেনি। কিন্তু হাজার চেষ্টা করেও পাপীরা কিছুতেই নিজেদের নাশকতা লুকাতে পারেন না। কেমন করে দু একটা চিহ্ন পিছনে ফেলে রেখে যায়। এই কালো গোলাপ আর রেশমি সুতোই মাংপুকে গাড়োতে পাঠালো। কথাটা বলে নিজের হাত ঘড়ির দিকে নজর পড়তেই বিকাশ মিত্র দাঁড়িয়ে উঠলেন। উঠি মিনতি দেবী। রাত 8টা বাজে। সিঁড়ি দিয়ে নামতে নামতে বিকাশ মিত্র হাসলেন। একদিন বরং নিমন্ত্রণ খাইয়ে দিন। আচ্ছা, আসি।
শুনলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা কালো গোলাপ। গল্পে সূত্রধর অসিত নস্কর, বিকাশ মিত্রর চরিত্রে অনিরুদ্ধ শিকারী, মিনতি দেবী তমা ডাকুয়া, চাকরের ভূমিকায় সৌরভ নস্কর এবং ইন্সপেক্টর নাগ আমি অঙ্কনশ্রী হালদার। গল্পের পাবলিসিটি ডিজাইনিং এবং সাউন্ড ডিজাইনিং টিম গপ্পলেন। দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরও এক নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম।